জার্মান প্রবাসের অনলাইন আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিস, বার্লিন থেকে। আজকে আমরা কথা বলবো ব্লু কার্ড নিয়ে। ব্লু কার্ড নিয়ে আমরা অনেক প্রশ্ন পাই প্রতিদিনই, এবং আমাদের অনেক প্রশ্ন। তো এখন আমরা আজকে তিনজন আমাদের সাথে অতিথি আছেন ব্লু কার্ড নিয়ে কথা বলার জন্য। শুরুতেই চলুন আমাদের অতিথির সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আছেন আমার ডান পাশে উপরের দিকে আমাদের হুমায়ুন রশিদ নয়ন ভাই, হ্যানোভার থেকে। তারপরে আমাদের সাথে আছেন ডান দিকে নিচে জোনায়েদ হোসেন ভাই, হ্যানোভার থেকে। এবং একদম বাম পাশে নিচের দিকে আছেন আমাদের শওকত হোসেন সৈকত ভাই, উনিও হ্যানোভার থেকে। হ্যালো। তো আমাদের অতিথিদের মাঝখানে জোনায়েদ ভাই, উনি বাংলাদেশ থেকে জব নিয়ে এসছেন, সরাসরি জব নিয়ে এসছেন ব্লু কার্ড ভিসায়। আর নয়ন ভাই এবং সৈকত ভাই, ওনারা দুইজন এখানে পড়াশোনা করেছেন। এবং আমাদের তিনজন অতিথি, তিনজনই ব্লু কার্ড হোল্ডার বা ব্লু কার্ড নিয়ে এখন জার্মানিতে আছেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরুতেই আমাদের অতিথিদের কাছে যাই, ওনাদের নিজেদের সম্পর্কে আমরা একটু জেনে নিই, আর একটু বিস্তারিত জেনে নিই। শুরুতেই আমরা যাচ্ছি নয়ন ভাইয়ের কাছে। নয়ন ভাই, আপনি যদি আপনার নিজের সম্পর্কে আমাদেরকে একটু বলতেন, আপনি কোথায় পড়াশোনা করেছেন এবং এখন কি করছেন? আমি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এরপরে 2014 সালে আমি জার্মানিতে আসি। আমাদের কোর্সটা ছিল একটা জয়েন্ট প্রোগ্রাম 4টা ইউনিভার্সিটি নিয়ে, নিদারজাক্সন স্টেটের। এখন বর্তমানে আমি L3S রিসার্চ সেন্টারে ভিশন সাপ্লিশের মিটার ব্যাটার হিসেবে জব করতেছি। অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি জোনায়েদ ভাইয়ের কাছে। জোনায়েদ ভাই, আপনি যদি একটা আমাদেরকে ইন্ট্রোডাকশন দিতেন। হ্যালো, আমি এখন অ্যাডিডাসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। তো অ্যাডিডাসে আসার আগে আমি দেশে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ত্রিপলিতে পড়াশোনা করেছি। পড়াশোনা শেষ করার পর প্রায় 5 বছর কয়েকটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি। তারপর 2017 শেষের দিকে অক্টোবরে জব নিয়ে আমি প্রথমে জার্মানিতে আসি। আর এখন অ্যাডিডাসে প্রায় 2 বছর হলো এখানে আছি। সব মিলে জার্মানিতে 2.5 বছর হবে আমার। অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি সাখাওয়াত হোসেন সৈকত ভাইয়ের কাছে। সৈকত ভাই, আপনার সম্পর্কে আমাদেরকে জানান। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান। আমিও হ্যানোভার থেকে, নয়ন ভাইয়ের মতোই আমি হ্যানোভারের লেবনিজ ইউনিভার্সিটি থেকে ইন্টারনেট টেকনোলজিস অ্যান্ড ইনফরমেশন সিস্টেম থেকে আমি মাস্টার্স কমপ্লিট করেছি এখানে। আর আমি বাংলাদেশে আমার ব্যাচেলর করেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে। সো আমি আসলে 2012 আমার ব্যাচেলর শেষ করি, দেন আমি প্রায় 2.5 বছর বাংলাদেশে জব করি। দেন 2015-এর সামারে আমি জার্মানিতে আসি মাস্টার্স করার জন্য, এবং গত বছরের সেপ্টেম্বর থেকে আমি আসলে এই জার্মানিতে হ্যানোভারের একটা আইটি কোম্পানিতে সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে এখন কর্মরত আছি আর কি। অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমরা কথা বলছি ব্লু কার্ড নিয়ে, আর আমাদের সাথে তিনজন অতিথি আছেন। তিনজন অতিথি ব্লু কার্ড নিয়ে বর্তমানে জব করছেন। ব্লু কার্ড সম্পর্কিত আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যাচ্ছি শুরুতেই আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ব্লু কার্ড নিয়ে আমরা বলি। আসলে ব্লু কার্ড জিনিসটা কি, এটা নিয়ে আমরা আসলে সবার কাছ থেকে একটু জানবো, এবং ব্লু কার্ডের রিকোয়ারমেন্ট কি কি, কাদের জন্য ব্লু কার্ড, এবং ব্লু কার্ডের পাওয়ার শর্তগুলা কি কি। যেহেতু এখানে 2 ধরনের ব্লু কার্ডের অপশন আমরা সাধারণত দেখে থাকি। একটা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে জব করে আসে, মানে যাদের পড়াশোনাটা এখানে না বা যাদের ডিগ্রিটা এখানে না, আর আরেকটা হচ্ছে যে যারা এখানে পড়াশোনা করছেন। সো আমাদের অতিথিদের মাঝখানে 2 জন অলরেডি এখানে পড়াশোনা করে ব্লু কার্ড নিয়ে আসছেন, আমাদের নয়ন ভাই এবং হচ্ছে সৈকত ভাই। আর জোনায়েদ ভাই, উনি বাংলাদেশ থেকে জব নিয়ে এসছেন। সো আমরা 2 ধরনের রিকোয়ারমেন্ট সম্পর্কেই জানবো। সো শুরুতেই আমরা যাচ্ছি নয়ন ভাইয়ের কাছে। নয়ন ভাই, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে ব্লু কার্ডটা আসলে কি?
আচ্ছা, ব্লু কার্ডটা হচ্ছে এটাকে বলা হয় প্রফেশনাল ভিসা বা রেসিডেন্সি পারমিট, যেটা সাধারণত নন ইউরোপিয়ান যারা তাদেরকে ইউরোপে জব করার সুযোগ দেওয়া। আর আহ, এটার বিশেষ কিছু সুবিধা আছে যেটা নর্মাল ভিসা থেকে বা নর্মাল ওয়ার্ক পারমিট থেকে একটু আলাদা। ওকে, সৈকত ভাই কি আরো কিছু অ্যাড করবেন এর সাথে? হ্যাঁ, আমি নয়ন ভাইয়ের সাথে একমত। এটা আসলে একটা ভিসা বা রেসিডেন্স পারমিট, যেটা আসলে স্কিলড ওয়ার্কার যারা, হুম যাদের হুম কোনো একটা সেক্টরে যাদের স্পেসিফিক কোনো স্কিল আছে, তারা যদি নন ইউরোপিয়ান হয় এবং ইউরোপের বাইরে হয় বা ইউরোপের বাইরে হয়, তাহলে তারা এই ভিসাটা নিয়ে সরাসরি ইউরোপে অথবা জার্মানিতে আসতে পারবেন এবং তারা তাদের এক্সপার্টাইজ দিয়ে এখানে জব করতে পারবেন। ইন নাটসেল এইটাই আসলে, এটা হচ্ছে স্কিলড যারা, তারা আসলে ইউরোপের বাইরে থেকে জব নিয়ে এখানে এসে জব করতে পারবেন, এরকম একটা ব্যাপার আর কি ব্লু কার্ড। ওকে, জোনায়েদ ভাই আপনি কি আরো কিছু অ্যাড করবেন এর সাথে? আসলে সৈকত ভাই এবং নয়ন ভাই যেটা বলেছেন পুরোপুরি একমত আমি একসাথে। আর এটার সাথে আরো দু একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ব্লু কার্ডটা শুধুমাত্র জার্মানির জন্য প্রযোজ্য তা না, ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি থেকে আসলে ব্লু কার্ডের অ্যাপ্লাই করা যায়। এবং এটার কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা নিয়ে হয়তো আমি পরে কথা বলবো। হ্যাঁ, ক্রাইটেরিয়া গুলো মিট করলে আসলে যে কেউ এই ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আচ্ছা, আমরা তারপরে হচ্ছে যেটা হচ্ছে যে ব্লু কার্ডের শর্তটা কি, যে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট থাকতে হয়, বা আমরা যখন ব্লু কার্ডের প্রিপারেশন নিব সেটার প্রস্তুতিটা কিভাবে নিব বা কোথায় অ্যাপ্লাই করব, ওই ধাপগুলোতে যাওয়ার আগে আমরা আসলে আগে শর্তগুলো সম্পর্কে জানি। আপনারা যদি আমাদেরকে একটু শর্ত সম্পর্কে একটু বলতেন, যে জার্মানিতে যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে শর্তটা কিরকম হয়, যেমন যে রিকোয়ারমেন্ট গুলা কি কি। আমরা কি নয়ন ভাই কি শুরু করবেন নাকি সৈকত ভাই? আচ্ছা, নয়ন ভাই আপনি শুরু করতে পারেন। ওকে, সো আবেদনের দুইটা শর্ত, একটা হচ্ছে আপনার জার্মান ডিগ্রি থাকতে হবে, অথবা বাংলাদেশের ডিগ্রি থাকলে হবে, ব্যাচেলার অথবা মাস্টার্স। হুম হুম এর পরবর্তীতে ক্রাইটেরিয়া হচ্ছে আপনার অন্যান্য অন্যান্য ডিগ্রি নিয়েও অ্যাপ্লাই করা যাবে, অন্যান্য যাদের বিদেশি ডিগ্রি আছে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ওই ডিগ্রিটা জার্মানের এর এর সাথে সমমূল্য কিনা সেটা ভেরিফাই করে নিতে হবে একটা। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার অবশ্যই একটা জব থাকতে হবে, যেটা একটা মিনিমাম একটা রিকোয়ারমেন্টস আছে যে এই পরিমাণ স্যালারি হইলে আপনি ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হুম হুম ওকে, আচ্ছা, সৈকত ভাই কি সাথে আরেকটু অ্যাড করবেন? আচ্ছা, আমরা 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 যেহেতু জার্মানিতে যারা পড়াশোনা হুম করছে হুম তারা কিভাবে ব্লু কার্ড পেতে পারে সেটা জি জি বলতেছি। জি তো এক্স্যাক্টলি সেক্ষেত্রে আপনার অবশ্যই জার্মানিতে যদি থাকেন, আপনার জার্মান ডিগ্রি থাকতে হবে একটা। আহ, জার্মান ডিগ্রি যদি শেষ না হয় বা জার্মান ডিগ্রি মাঝামাঝি থাকে, তারপরও সুযোগ আছে। সেক্ষেত্রে আপনার যদি বিদেশি কোনো ব্যাচেলর ডিগ্রি থাকে মিনিমাম, হুম হুম তাহলে সেটা দিয়েও আপনি জার্মানিতে ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা আর নয়ন ভাই যেটা বললো যে কিছু থ্রেশহোল্ড আছে স্যালারি নিয়ে, ওই হুম হুম। স্যালারি গুলা যদি ফুলফিল আপ হয়, ক্রাইটেরিয়া গুলা যদি এভরিথিং অল ঠিক থাকে, তাহলে আমার মনে হয় যে জার্মানিতে যে কেউ ব্লু কার্ডের জন্য এলিজিবল। সো ওকে, এটাই আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা যাবো জোনায়েদ ভাইয়ের কাছে, যেটা হচ্ছে আমরা তো শুনলাম যে যারা এখানে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম ছিল? আপনি তো বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশ থেকে এসেছেন, তো আপনার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম ছিল? আসলে ব্লু কার্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বাংলাদেশ এবং দেশের জার্মানির ভিতরে যারা পড়াশোনা করছেন এবং দেশের বাইরে থেকে যারা আসছেন, আসলে ক্রাইটেরিয়া একই রকমের, যেটা হুম সৈকত ভাই এবং নয়ন ভাই বলে গেলাম। আমাদের ব্লু কার্ড অ্যাপ্লিকারের জন্য দুইটা আপনার ক্রাইটেরিয়া আছে, অথবা দুইটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। একটা হচ্ছে একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, সেটা জার্মানির স্ট্যান্ডার্ডে হইতে হবে, সেটা হুম বাংলাদেশ থেকে হোক বা অন্য যে কোনো জায়গা থেকে হলেই হবে। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে একটা মিনিমাম স্যালারি থাকতে হবে। মিনিমাম স্যালারির আবার দুইটা সাব কাইন্ড অফ ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যদি যে কারোর জন্য একটা জব কন্ট্রাক্ট থাকে, সেটা পার্মানেন্ট হোক অথবা কন্ট্রাক্ট হোক, এবং তার স্যালারি 53,000 এর উপরে হয়, হ্যাঁ তাহলে অ্যাপ্লাই করতে পারবে। আর হুম হুম অন্য কোনো সেক্টর, কিছু সেক্টর আছে সেগুলো থেকে যদি আসে, তাহলে
অন্য আরেকটু কম স্যালারি হলে অ্যাপ্লাই করতে পারবে। তো ওকে। যেটা বলতে যাচ্ছি, আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমার একটা প্রথম শর্ত হচ্ছে একটা জব ম্যানেজ করা, হুম হুম যেটা হচ্ছে এই স্যালারি ক্রাইটেরিয়া মিট করে। 2 নম্বর ক্রাইটেরিয়া ছিল যে আমার একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, এবং ওকে। আমার ক্ষেত্রে সেই ডিগ্রিটা ভেরিফাই করা লাগছে এখানে, যে এটা আচ্ছা। জার্মানির ইকুইভ্যালেন্ট কিনা। সো ওকে। এই দুইটা হচ্ছে রিকোয়ারমেন্ট মেইনলি। ওকে। আচ্ছা, আমি আরেকটু অ্যাড করি, যেটা হচ্ছে যে যেহেতু স্যালারির বিষয়টা এখানে আসছে, তো স্যালারির ক্ষেত্রে যেটা হচ্ছে এটা বছর বছর চেঞ্জ হয়, এবং সেটা ডিপেন্ড করে হচ্ছে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এর উপরে। যেমন আমরা অ্যাকচুয়াল যদি বলি যে 2020 সালে যেটা হয়, সেটা হচ্ছে যে আপনার গ্রোস অ্যানুয়াল ইনকাম যদি অ্যাট লিস্ট 55,200 ইউরো হয়, যেটা জেনারেল বললো জুনায়েদ ভাই। আর ওখানে কিছু সেকশন আছে, যেমন হচ্ছে আপনার যদি ম্যাথমেটিক্স থাকে অথবা আইটি, যেটা আমাদের এখানে তিনজন অতিথি, তিনজনই আইটি সেকশনে। এছাড়াও আছে ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অথবা হিউম্যান মেডিসিন। এই সেক্টর গুলাতে যেহেতু ওনাদের স্কিলড এমপ্লয়ির অনেক বেশি এখানে ঘাটতি রয়েছে, এই জন্য ওনারা এই স্যালারি স্ট্রাকচারটা 55,200 ইউরো না করে ওইটা আপনার 43,056 ইউরো হলেও হয়। এটা 2020 রিকোয়ারমেন্ট, এটা প্রতি বছর বছর এবং এটা চেঞ্জ হয়। সো আপনার ওই ডিগ্রিগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে 43,000 ইউরো হলেও হয়ে যায়। তো এটা হচ্ছে অ্যানুয়াল বাৎসরিক স্যালারি। তো এটা গেল হচ্ছে স্যালারি বা ক্রাইটেরিয়ার ব্যাপারটা। এখন আসি হচ্ছে যে এটার জন্য অ্যাপ্লাই করব কিভাবে। আপনারা যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে বলেন যে আপনারা স্টুডেন্ট ভিসায় থাকার পরে ওইটাকে চেঞ্জ করে যখন ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন, এটার প্রসেসটা কিরকম হয়, যদি আমাদেরকে একটু শর্টকাট একটা আইডিয়া দিতেন যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সৈকত ভাই শুরু করবেন না? আচ্ছা, হ্যাঁ, আমি শুরু করতে পারি। তবে আমার ক্ষেত্রে যেটা, আমারটা একটু ডিফারেন্ট। আমি মাস্টার্স, আমার ডিগ্রি শেষ হওয়ার আগে আসলে প্রায় 3 মাস আগে আমি আমার জব কন্ট্রাক্ট সাইন করে ফেলি। তো আমার ওকে। মাস্টার থিসিস শেষ হয় নাই, আমার ডিগ্রি রেডি হয় নাই, আমার ওকে। সার্টিফিকেট রেডি হয় নাই। সো আই হ্যাড এ সিচুয়েশন। সো আমি কি করব তখন? তখন যেটা চিন্তা করলাম, বা আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আপনি যদি এই ধরনের সিচুয়েশনে পড়েন, সেক্ষেত্রে যদি আপনি আপনার ইউনিভার্সিটি থেকে কোনো, বা আপনার সুপারভাইজার বা আপনার প্রফেসরের কাছ থেকে লিখিত নিতে পারেন যে ওকে, after 3 months you will be fine, or your degree is done. So if আপনি যদি এরকম একটা রিটেন নিতে পারেন, you will be safe. আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার এমপ্লয়ার যদি আপনাকে ওকে বলে যে ওকে ঠিক আছে, we can wait for you for 3 months, next for 3 months we can wait after finishing your degree, এটা একটা ব্যাপার। আর আপনার অ্যাপ্লাই করার ক্ষেত্রে তখন যেটা হয়, যেহেতু আপনার জার্মান ডিগ্রি নাই, so you will be treated as a foreigner, to be honest. So আমার যে ডিগ্রিটা ছিল বাংলাদেশি ডিগ্রি, সেটা দিয়ে আমাকে তখন কাজ চালাইতে হয়েছে, বা ওইটা দিয়ে আমাকে সামনের স্টেপ গুলোতে আগাইতে হয়েছে। তো সেক্ষেত্রে যেটা হয়, আমি তাহলে ডিটেলসই বলি। যদি আপনার এই ধরনের সিচুয়েশন হয় যে আপনি মাস্টার্স এর মাঝখানে জব পেয়ে গেছেন, আপনার কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, এভরিথিং রাইট, বাট জাস্ট ওয়েট করতেছেন যে কবে ওয়েট করবেন আর কবে ডিগ্রিটা শেষ হবে আর কবে জয়েন করবেন, সেক্ষেত্রে একটা ওয়ে আছে, সেটা হলো যে যেটা বললাম, আপনার ব্যাচেলর ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই করা। সেক্ষেত্রে যেটা হয় ভাইয়া, ওই আপনার ব্যাচেলর সার্টিফিকেটটা শো করতে হয় অসল্যান্ডার বিরুদ্ধে, প্লাস আপনার ডিগ্রিটা, প্লাস আপনার ইউনিভার্সিটি, এটা একটা আমরা যেটা আনাবিন বলি, আনাবিন নামে একটা ডেটাবেজ আছে জার্মানিতে, সেটার সাথে এটা H+ কিনা, যদি H+ হয় এবং আপনার ডিগ্রিটা যদি ওইটার সাথে সমতুল্য হয়, তাহলে মোটামুটি আপনি সেফ। সেক্ষেত্রে ওইটা দিয়েই আপনি তখন অ্যাপ্রোচ করতে পারবেন। সেক্ষেত্রে একটা জিনিস হয়, ধরেন আমার মনে হয় নয়ন ভাই এর পরের স্টেপ এটা বলবে যে যাদের জার্মান সার্টিফিকেট আছে সেক্ষেত্রে কি হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যেহেতু আমার জার্মান সার্টিফিকেট নেই, আমার ক্ষেত্রে একটু লেন্দি প্রসেস ছিল। আমি প্রায় 2 মাস পরে আমার ব্লু কার্ড হাতে পাই। কিন্তু যাদের জার্মান ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে এটা 4 উইকস, আই থিঙ্ক 4 উইকস, লেস দেন 4 উইকস। সো এটা তাড়াতাড়ি পাওয়া যায়। কারণটা হচ্ছে, যখন আপনার জার্মান ডিগ্রি থাকে না, তখন যে ব্যাপারটা হয়, আমার মনে হয় জোনাথ ভাইয়ের ক্ষেত্রেও সেম হয়েছে প্রবাবলি, যে আপনার যে ব্যাচেলর ডিগ্রিটা আছে সেটাকে অ্যাসেস করতে হয়, এবং এই অ্যাসেসমেন্টটা হয় আসলে জার্মান ল্যাবের মিনিস্ট্রি থেকে, সেখান থেকে এটা যায় ফরেন মিনিস্ট্রিতে। তো ল্যাবের মিনিস্ট্রিতে ওরা মিনিমাম 2 উইকস নেয়। সো সেই ক্ষেত্রে এটা লেট হইতে পারে। আর আমার ভিসা অফিসারের একটু ভুলের কারণে আমার আরো একটু বেশি লেট হয়েছিল। ও আসলে জানতো না ব্যাপারটা, ও একটা ফর্ম দিতে আমাকে ভুল করছিল, যার কারণে
আমার প্রায় 3 উইকস লেট হয়ে গেছিল। তো এই সব মিলে আমার প্রায় 2 মাসের মতো লাগছিল ব্লু কার্ডটা হাতে পাইতে। বাট যদি আপনার জার্মান সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কি সিচুয়েশন, আমার মনে হয় নয়ন ভাই এটা আরো বেটার বলতে পারবেন, কারণ নয়ন ভাই এইভাবে অ্যাপ্লাই করছিলেন। আচ্ছা, খুবই অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে এক্সপ্লেন করার জন্য। তাহলে আমরা এখানে যারা বর্তমানে স্টুডেন্ট আছে তারা হয়তো আরো অনেক কিছু জানতে পারবে। আমরা আসবো আপনার কাছে। আগে Sure. আমরা যাচ্ছি নয়ন ভাইয়ের কাছে। নয়ন ভাই যেহেতু পড়াশোনা শেষ করে এখানকে সার্টিফিকেট নিয়ে তারপরে হচ্ছে ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন। আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? আপনি যদি সবার সাথে একটু শেয়ার করেন। আমারটা ছিল হচ্ছে আমার প্রথমে আমি যখন ইয়া করি ইন্টারভিউ ডেটটা নেই, সেটা হচ্ছে আমার ভিসা এক্সটেনশনের ইন্টারভিউ ডেট ছিল, মানে আমি Okay. তখন জবের কন্ট্রাক্ট হাতে পাইনি। আচ্ছা, তো প্রিপারেশনটা কি ছিল, যে জব সার্চিং এ মুভ করা নাকি ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করা? ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করা, আচ্ছা এরকম ভাবনা ছিল আর কি। আচ্ছা তো হচ্ছে জব কন্ট্রাক্টটা হাতে পাওয়ার পরে আমি সরাসরি ওদের কাছে যাই, যে বলি যে আসলে আমার কি কি রিকোয়ারমেন্ট, মানে কি কি ডকুমেন্টস লাগবে, আর হচ্ছে এর জন্য মানে কত হচ্ছে গ্রস স্যালারি আর কি, যেটাকে আমরা ব্রুটো বলি, এটা কত হবে। তখন ওরা আমাকে বললো যে এটা গ্রস স্যালারি হচ্ছে আপনার 43,000, এটা তারা যদি আইটি, আর এটা না হলে সাধারণ জন্য আপনার 55,000। তো এরপরে হচ্ছে আমি ওই ডকুমেন্টস এর যে ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে চলে আসি। তারপরে হচ্ছে যখন ভিসা ইন্টারভিউটা হয় আপনার বুলগারামকে, তখন হচ্ছে ওরা শুধুমাত্র আমার কাছে চাই যে হচ্ছে আমি ইউনিভার্সিটি থেকে যে আমি আইটি সেকশনে জব করতেছি, তার জন্য আপনাকে একটা পেপার নিতে হবে, আপনার কোম্পানি থেকে হোক বা আপনি যে ইউনিভার্সিটি কাজ করতেছেন সেখান থেকে হোক, যেখানে আপনার ডিটেইল অর্গ সবকিছু দেওয়া থাকবে। সেখানে আপনি এটা আপনার ডিপার্টমেন্টের সাথে কতটুকু রিলেটেড সেটা সবকিছু ডেসক্রাইব করা থাকবে। এটা প্লাস হচ্ছে বাদ বাকি যে সার্টিফিকেট, প্লাস হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স আর বাসার পেপার, এগুলো দেওয়ার পরে আপনাকে হচ্ছে 1 মাসের ভিতরে আপনি পেয়ে যাবেন। আমি 1 মাসের কম সময় পেয়েছি। ওকে, জুনায়েদ ভাই, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বাংলাদেশ থেকে ব্লু কার্ড, মানে এখানে ওভারঅল পুরো এক্সপিরিয়েন্সটা আপনার কেমন ছিল? আমার এক্সপিরিয়েন্সটা একটু আসলে ডিফারেন্ট ছিল, যেটা নয়ন ভাই বা সৈকত ভাই যেটা মেনশন করলো। সো প্রথম এবং সবচেয়ে হার্ডেস্ট পার্ট ছিল একটা জব ম্যানেজ করা এবং কন্ট্রাক্টটা পাওয়া। যখন আমি জব কন্ট্রাক্টটা পেলাম, তো আমি তখন দেখলাম যে ব্লু কার্ড করার জন্য কি কি লাগবে। তখন আমি জানতে পারলাম যে আমার ব্যাচেলর ডিগ্রিটা জার্মান ইকুইভ্যালেন্ট কিনা সেটা একটা কনফার্মেশন লাগবে। তো অ্যাট দ্য সেম টাইম আমি বাংলাদেশ এমবেসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নেই ভিসার জন্য। সেটা হচ্ছে ডি ভিসা অথবা লং টার্ম ভিসা, যেটা সাধারণত 6 মাসের জন্য দেয়। সেই ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেই, সেটা প্রসেস হতে প্রায় মাসখানেক সময় লাগে ডেট পেতে। আবার পাশাপাশি আমি যেটা করি, আমার সার্টিফিকেটটা জার্মানিতে ভেরিফিকেশনের জন্য পাঠাই দিই। এবং শকত ভাই যেটা মেনশন করছে, এটা করতে আসলে 2 থেকে 3 সপ্তাহের মতো সময় লাগে। সো তারপরে অ্যাপয়েন্টমেন্ট যখন পাই, ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ হয়। সেখানে আমাকে মানে ভালো মতো দেখানো লাগে যে আমার জব কন্ট্রাক্ট আছে, সেটা হচ্ছে ব্লু কার্ডের জন্য এলিজিবল স্যালারি অফার করছে আমাকে। অ্যাট দ্য সেম টাইম আমার যা একটা ব্যাচেলর ডিগ্রি আছে সেটাও আমি ওখানে দেখাই। এগুলো দেখানোর পরে আমাকে 6 মাসের একটা ভিসা দেয়। তারপরে অন্য যেভাবে মানুষজন আসে, ফ্যামিলি রিউনিয়ন ভিসা অথবা স্টুডেন্টরা যেভাবে আসে, সেরকম একটা ভিসার মাধ্যমে জার্মানিতে আমি আসি। এখানে আসার পরে তারপর আসলে ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করি। সো আরেকটু বলার আগে একটা জিনিস আমি অ্যাড করি, ব্লু কার্ডটা আসলে বাংলাদেশ থেকে বা জার্মানির বাহির থেকে আসলে অ্যাপ্লাই করা সম্ভব না। কোনোভাবে হয়তো স্টুডেন্ট হিসেবে অথবা জব নিয়ে অথবা কোনোভাবে এখানে আসতে হবে, জব পাওয়ার পর এখানে প্রসেস করতে হবে। এখানে আসার পরে প্রায় আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই আমি ব্লু কার্ডের অ্যাপ্লাই করি। সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো নিয়ে যাই। তো প্রসেসটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে, আমার ডকুমেন্ট গুলো দিতে হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছে। দেওয়ার পরে আমাকে একটা চিঠি সাথে সাথে দিয়ে দেয় যে তোমার ব্লু কার্ডটা 2 থেকে 5 সপ্তাহ সময় লাগবে। তো আমার ক্ষেত্রে অ্যারাউন্ড 3 সপ্তাহ মধ্যে ব্লু কার্ডটা পেয়ে যাই, পিক করে নিয়ে আসি। ওকে,
আমরা তো ব্লু কার্ড নিয়ে কথা বলছি, তার আগে আসলে ব্লু কার্ডের বেনিফিটটা কি এটা নিয়ে যদি আপনারা আমাদেরকে একটু জানাতেন। অনেকেই জানতে চেয়েছেন যে ইভেন আমাদের প্রশ্ন আসছে যেটা হচ্ছে যে ব্লু কার্ড থাকলে সুবিধা কি, নর্মাল জব ভিসা অথবা নর্মাল ওয়ার্ক ভিসা যেটা থাকে সেটা, আর হচ্ছে ব্লু কার্ড এর মাঝখানে এক্সট্রা কি বেনিফিট থাকে, যদি আপনারা আমাদেরকে একটু জানাতেন যে ব্লু কার্ডের বেনিফিটটা কি। আমরা সৈকত ভাই থেকেই শুরু করি আবার। আচ্ছা ভাইয়া, আহ, প্রশ্নটা হচ্ছে যদি এম আই কারেক্ট যে ব্লু কার্ড আমি যদি জব ভিসা না নিয়ে ব্লু কার্ডটা নিই তাহলে আমাদের কি কি সুবিধা পাইতে পারি আমরা, রাইট? ইয়াপ। আচ্ছা, সেটা হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ব্লু কার্ড ওভার জব ভিসা। ইয়েস, ওকে। প্রথম যেটা হচ্ছে ভাইয়া যে আপনি যদি ব্লু কার্ড থাকে তাহলে আপনার ফ্যামিলি রিইউনিয়নের জন্য যে ভিসাটা বা আপনার স্পাউসকে নিয়ে আসার জন্য যে সুবিধাটা সেটা খুবই ইজি হয়ে যায়। কারণ আপনি যদি ব্লু কার্ড হোল্ডার হন তাহলে আপনার স্পাউসকে আপনি খুব ইজিলি নিয়ে আসতে পারবেন, জাস্ট তাকে এখানে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, আর কিছু লাগবে না, ইভেন ল্যাঙ্গুয়েজও লাগে না। হ্যাঁ, হ্যাঁ, যেটা A1 ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্ট, হ্যাঁ 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 সেটা সেটাও লাগে নরমাল না, জাস্ট ভিসা। অ্যাপ্লাই করলে আপনার হয়ে যায়। তারপরে ধরেন যে কারো যদি বাচ্চা থাকে, চাইল্ড থাকে, তাহলেও তারা সেটার সাথে এলিজিবল হয়ে যায়, চলে আসতে পারবেন। বাট যদি মোর দেন 18 হয় তাহলে আপনার ওই ফ্যামিলি রিউনিয়ন ভিসা ওইভাবে আসতে পারবে, একটা সুবিধা। একটা হলো ভিসার সুবিধা। আরেকটা সুবিধা আছে ভাইয়া, সেটা হলো যে আপনি যখন জার্মানিতে ব্লু কার্ড নিয়ে একটা সার্টেন সময় কাজ করবেন, কাজ করার পরে যখন আপনি পার্মানেন্ট রেসিডেন্সি বা যেটাকে আমরা নিদারলাসুং এয়ারলেবনিস বলি, সেটার জন্য কিছু সুবিধা আপনি ব্লু কার্ড থাকলে পাইতে পারেন। যদি আপনি নর্মালি জব বা আপনার নর্মালি যদি জব ভিসা থাকে, সেক্ষেত্রে আমি যতটুকু জানি যে 60টা পেনশন দিতে হয়, 60টা রেন্ট হ্যাঁ দিলে হ্যাঁ, 5 দেন আপনি বছর। অ্যাপ্লিকেবল ফর নিদারলাসুং বা হুম, রেসিডেন্সি পারমিট, পার্মানেন্ট রেসিডেন্সি। হুম, বাট হুম, আপনার যদি ব্লু কার্ড থাকে তাহলে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে 33 মাস। জি। 33 মাস পরে আপনি আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বেসিক জার্মান নলেজ থাকলেই হবে। কিন্তু আপনার যদি আরো ভালো জার্মান নলেজ থাকে, লেটস সে আপনার B1 আছে, হ্যাঁ B1 করা আছে, আপনার সার্টিফিকেট আছে, হুম, সেক্ষেত্রে সেটা 33 মাস থেকে 21 মাস হয়ে যাবে। তার এটা মানে হলো 1.5 একটা বছরের সুবিধা। কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটা বড় সুবিধা ব্লু কার্ডের, যে 1.5 আপনি বছর যদি একটু এখানে বেশি। পার্মানেন্টলি থাকতে চান তাহলে আপনার এই সুবিধাটা আপনি ব্লু কার্ড নিলে পাইতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। দুইটা বুলেট পয়েন্ট আমার কাছে মনে হয়, এই দুইটা বুলেট পয়েন্টই সবচেয়ে বেশি বড় অ্যাডভান্টেজ। একটা হলো ভিসা, আপনার স্পাউস এবং আপনার আন্ডার 18 বাচ্চাদের খুব খুব ইজিলি নিয়ে আসতে পারবেন। প্লাস আপনার ফ্যামিলি রিইউনিয়নের জন্য যেটা, সেটাও খুব ইজিলি হবে। সেক্ষেত্রে আপনার আলাদা করে কিছু বলা লাগবে না, জাস্ট আপনার ব্লু কার্ডের যে পারমিশন আছে এটা দেখাইলে ওনাদেরকে আসাটা খুব ইজি হয়ে যাবে। আর যেটা বললাম যে এই পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যায়, খুব দ্রুত এটা ম্যানেজ করা যায় যদি আপনার ব্লু কার্ড থাকে। ওকে। আপনারা কি এর সাথে আরো কিছু অ্যাড করবেন? সৈকত ভাই যে সুবিধাগুলোর কথা বললো। আমি 2টা পয়েন্ট অ্যাড করতে চাই। জি জি। আরেকটা হচ্ছে আপনার ব্লু কার্ড পাওয়ার পরে আপনি যেমন যদি কোনো নন ইউরোপিয়ান কান্ট্রিতে মুভ করতে চান, থাকতে চান, সেক্ষেত্রে আপনি কনজিকিউটিভলি 12 মাস থাকতে পারবেন। আপনার হ্যাঁ হ্যাঁ এটা এক্সপায়ার্ড এক্স্যাক্টলি। হয়ে যাবে না। একটা সুবিধা হ্যাঁ আছে। হ্যাঁ, আমি একটু একটু অ্যাড করি নয়ন ভাইয়ের সাথে। সাধারণত আমরা যারা ব্লু কার্ডের বাইরে যারা আছি, ব্লু কার্ড তো জি। আপনার সেকশন 19 এর আন্ডারে, যারা 16 এ আছে, লেটস আমাদের বাংলাদেশ থেকে যারা মাস্টার্স এর জন্য আসে, 16 এর যে নিয়মটা সেটা হচ্ছে যে আপনি 6 মাস ভিতরে আপনি মানে 6 মাস থাকতে পারবেন। 6 হ্যাঁ, মাসের মধ্যে ইউরোপের আপনাকে আবার অন্য ব্যাক করতে হবে। মানে জার্মানির বাইরে 6 মাস হুম, হুম। সর্বোচ্চ একটা না। হ্যাঁ 6 মাস থাকতে পারবেন, এর বেশি যদি থাকেন তাহলে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে। জি। কিন্তু ব্লু কার্ড থাকলে সেক্ষেত্রে এটা 12 মাস, 1 ওকে। বছর কনজিকিউটিভলি 12 মাস আপনি চাইলে ইউরোপের বাইরে থাকতে পারবেন, বাট আপনার এতে আপনার ভিসার কোনো ইফেক্ট পড়বে না। আচ্ছা, ওকে। আরেকটা সুবিধা আছে যেটা হচ্ছে আপনার ধরেন আপনি অন্য একটা কান্ট্রিতে আছেন, আপনার 18 মাস হয়ে গেছে ব্লু কার্ড আপনি। তখন কি হবে, 18 মাস হয়ে যাওয়ার পরে আপনি মনে করেন জার্মানিতে এবার জব ছাড়াই আসতে পারবেন, মানে জব সার্চিং এ আসতে পারবেন এবং এখানে এসে সার্চ করতে পারবেন। এটা হচ্ছে 18 মাস হয়ে যাওয়ার পরে ওকে। একটা আচ্ছা। সুবিধা আছে। জোনায়েদ ভাই আরো কোনো পয়েন্ট কি আপনি এর সাথে অ্যাড করতে চান বা আপনার মনে হয় যে এটা? আমি আসলে পয়েন্ট না, এখানে কোশ্চেনটা উনি বলছেন যে ব্লু কার্ড অফার জব ভিসা। জব ভিসা বলতে কি উনি বুঝাইছেন সেটা আমি বুঝি নাই। তো কয়েকটা ব্লু কার্ডের পাশাপাশি কয়েকটা জিনিস বলতে পারি আমি। একটা হচ্ছে ব্লু কার্ড হচ্ছে রেসিডেন্ট পারমিট, আর ওয়ার্ক পারমিট হচ্ছে একটা ডিফারেন্ট জিনিস। যাদের ওয়ার্ক পারমিট একটা সার্টেন অ্যামাউন্ট, যে অ্যামাউন্টের কথা আপনি বললেন, তারা হচ্ছে ব্লু কার্ড ভিসা জন্য, ব্লু কার্ড রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেবল। আর জব ভিসা
বলতে আমি জানি না, দুই রকমের একটা জিনিস আছে। একটা হচ্ছে জব সার্চিং ভিসা, যারা জি। হচ্ছে স্টুডেন্ট আছেন, স্টুডেন্টশিপ শেষ হওয়ার পরে একটা 18 মাস সময় এখানে জব সার্চিং ভিসা পায়। জি। আরেকটা হইতে পারে উনি যেটা বুঝিয়েছেন যে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আইটিতে যারা আছেন তারা আসলে সম্ভবত 6 মাস বা 1.5 বছরের জন্য একটা জব সার্চিং ভিসা নিয়ে আসতে পারেন এখানে। 6 মাস। হ্যাঁ 6 মাস, এটা 6 মাস। তো যিনি কোশ্চেনটা করেছেন, কোশ্চেনটা আমার কাছে খুব ক্লিয়ার হয় নাই যে উনি আসলে জব ভিসা বলতে কি বুঝিয়েছেন। আর তাছাড়া সৈকত ভাই, আমার মনে হয় উনি যেটা হচ্ছে যে যদি আপনার স্যালারি স্ট্রাকচার ব্লু কার্ডের রিকোয়ারমেন্ট ফুলফিল না করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে এখানে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে ব্লু কার্ডটা না পেয়ে আপনি তখন পাবেন হচ্ছে যে নর্মাল ওয়ার্ক পারমিট, যেটা হচ্ছে যে হয়তো আপনার স্যালারি রিকোয়ারমেন্ট 55,000 ফুলফিল করছে না, তো সেক্ষেত্রে হয়তো 50,000 অথবা 40,000, সেক্ষেত্রে আপনার যেটা ব্লু কার্ড 9 সেকশন, যে সেকশনে পড়ছে সেই সেকশনে না হয়ে অন্য আরেকটা সেকশনে পড়তেছে, যে আপনি যে ওয়ার্ক পারমিট ওইটাই। এক্স্যাক্টলি ভাইয়া, আমরা হচ্ছে যারা ব্লু কার্ডে, এর সেকশন 19 এর আন্ডারে। আর যদি আপনি ওয়ার্ক পারমিট শুধু যে ব্লু কার্ড নিবেন না, আপনার মনে হলো বা আপনার স্যালারি সামহাও মিট হচ্ছে না, সেক্ষেত্রেও আপনি ওইভাবে মানে আপনার জব কন্ট্রাক্ট দিয়ে থাকতে পারবেন। সেক্ষেত্রে আমি যতটুকু জানি, ইফ আই এম নট রং, সেকশন 18 এর আন্ডারে পড়ে তখন এই ভিসাটা, সেকশন 18 এর আন্ডারে পড়ে। হ্যাঁ হ্যাঁ। আর তারপরে কনভার্ট হয়ে গেলে তো আসলে ব্লু কার্ডের যে ভিসাগুলো নয়ন ভাই এবং সৈকত ভাই যেটা মেনশন করেছেন, সেই বেনিফিট গুলো আসলে এক্সট্রা পাওয়া যায়। হ্যাঁ। ওকে। আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা ব্লু কার্ডের জন্য আপনারা, ব্লু কার্ডটা তো 4 বছরের জন্য দেওয়া হয়, তাই না? তো মোটামুটি 4 বছর হচ্ছে যে এই 4 বছর পরেও যদি আপনারা চান, চাইলে সেটা এক্সটেন্ড করতে পারবেন। আর ম্যাক্সিমামই যেটা হয়, যেটা বললাম যে 33 মাসে আপনার চাইলে আপনি পিআর, যেটা পার্মানেন্ট রেসিডেন্টশিপ, অথবা নিদালাসুঙ্গে অ্যালাউবনেস, মানে জার্মান ল্যাঙ্গুয়েজ মানে প্রফিসিয়েন্সি ছাড়া, B1 ছাড়া। আর যদি কেউ B1 করে ফেলে, সেক্ষেত্রে তো 18 মাসে আপনি চাইলে এখানে পার্মানেন্ট রেসিডেন্টশিপ নিয়ে নিতে পারেন। 21 মাস। হ্যাঁ 21 মাস। হ্যাঁ 21 মাসের পরেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং নিয়ে নিতে পারবেন। সো এই সুবিধাটা হয়। আর হচ্ছে যে যেটা সবাই বলে যে গ্রিন কার্ড, আমেরিকার গ্রিন কার্ড আর ইউরোপে হচ্ছে ব্লু কার্ড, তো ব্যাপারটা অনেকটা এইরকমই। আমাদের অনেক প্রশ্ন আসছে, যেমন এখানে আরেকটা প্রশ্ন আসছে যে সৈকত ভাইয়ের কথার প্রেক্ষিতেই আসছে, যেটা হচ্ছে যে এখানে একজন লিখেছেন যে ভাইয়া, is it mandatory to get subject related job for blue card? Please explain about the salary range about it. আচ্ছা, আমরা আচ্ছা, is it mandatory to get subject related job for blue card? Okay, and the salary range. Okay, I got it. আমরা শুরুতে বলতেছিলাম যে এখানে কিছু সেক্টর আছে যেটা আমরা MINT বলি, হ্যাঁ, ম্যাথমেটিক্স, ইনফরমেটিক, ন্যাচারাল সায়েন্স, টেকনোলজি এন্ড MBBS, নট ডেন্টিস্ট্রি। ডেন্টিস্ট্রি ইজ আউট অফ ব্লু কার্ড স্কিম। সো অবশ্যই আপনার ব্লু কার্ড যদি পাইতে হয়, সেক্ষেত্রে আপনি যেই ব্যাকগ্রাউন্ডে জব করেছেন এবং পড়াশোনা করেছেন, এবং আপনার জবটা যদি আপনি শো করতে পারেন যে সেই ব্যাকগ্রাউন্ড রিলেটেড, তাহলে আপনি আপনি ব্লু কার্ডের জন্য এলিজিবল হবেন। লেটস সে আপনি পড়াশোনা করছেন লেটস সে ইংলিশে, কিন্তু আপনার জবটা হয়ে গেল মনে করেন যে আইটি টেকনিশিয়ান ফর এক্সাম্পল, সেক্ষেত্রে এটা আসলে মিসম্যাচ করতেছে না, এবং সেক্ষেত্রে আপনি ব্লু কার্ডের জন্য এলিজিবল হবেন না। সো আপনার ব্যাকগ্রাউন্ড যেটা, সেই ব্যাকগ্রাউন্ডের সাথে অবশ্যই আপনার জবটা, জবের টাইটেল বা জবের যেটাকে আমরা বলি যে জবের যে ডেইলি টাস্ক, সেটার সাথে মিল থাকতে হবে, না হলে আসলে এটা হচ্ছে না। এটা একটা জিনিস। আর স্যালারি রেঞ্জে যেটা বলতেছিলাম, হ্যাঁ, আপনার নর্মালি যে স্যালারি রেঞ্জটা সেটা হচ্ছে 55,000 সামথিং, যেটা আমরা সবাই বললাম 55,200 ইয়ারলি। এটা অবশ্যই যদি থাকে আপনার, হ্যাঁ ভাইয়া, এটা যদি থাকে তাহলে আপনি ইটস ফাইন, আপনি ব্লু কার্ড পাইতে পারেন। এটা হলো নর্মাল স্যালারি রেঞ্জ। কিন্তু যে আমরা যেটা বললাম যে শর্টেজ অফ অকুপেশনস, সেগুলো কি কি, যেটা আগে বললাম, যেটা ম্যাথমেটিক্স, ইনফরমেটিক্স, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর ইনফরমেশন টেকনোলজি, এই ব্যাকগ্রাউন্ডের যদি আপনি হন, সেক্ষেত্রে আপনি যদি আইটি টেকনিশিয়ান হন, আপনি যদি MBBS ডাক্তার হন, আপনি যদি ফার্মাসিস্ট হন, আপনি যদি মাইক্রোবায়োলজিস্ট হন, বা আপনি যদি ইঞ্জিনিয়ার হন, সেক্ষেত্রে এই স্যালারিটা তখন নেমে আসে 43,056 ইউরো, সো ফার আই নো।
সেক্ষেত্রে এইটা যদি থাকে তাহলে আপনি ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মোট কথা এই দুইটা স্যালারি, একটা হচ্ছে 55,200 সামথিং, আর আচ্ছা আপনারটা হচ্ছে 43,056 ইউরো এইটা। সো আপনার তাহলে যেটা আমি সংক্ষেপে কনক্লুশন দিচ্ছি যে আপনার অবশ্যই জবটা আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড হতে হবে, আপনার জব কন্ট্রাক্ট আপনার সাবজেক্ট রিলেটেড হতে হবে, এবং মোটা দাগে এই দুইটা স্যালারি আপনাকে ফিল আপ করতে হবে, তাহলে আপনি ব্লু কার্ড পেতে পারবেন। আচ্ছা, আমি একটু এখানে অ্যাড করি। যেটা সৈকত ভাই বলেছেন সেটা সেটা ডেফিনেটলি ঠিক, বাট আমার মতে এখানে কিছু এক্সেপশন আছে। যেমন আমি যদি আমার নিজের কথা বলি, আমি পড়াশোনা করছি ত্রিপলিতে, বাট আমি ব্লু কার্ড নিয়ে এসেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। তো আমার মনে হয় যদি কারো একটা পার্টিকুলার ক্ষেত্রে বেশ ভালো প্রফেশনাল প্রফিসিয়েন্সি থাকে বা এক্সপেরিয়েন্স থাকে, হয়তোবা এই সাবজেক্টের সাথে যে যে রকমের জবের সম্পর্ক থাকতে হবে সেটা হয়তোবা শিথিল যোগ্য। সেই ক্ষেত্রে আপনাকে একটা স্ট্রং সেখানে একটা যুক্তি দেখাতে হবে, স্ট্রং লজিক দেখাতে হবে। যেমন আপনার জব এক্সপিরিয়েন্স, যেটা আমি যতদূর জানি আপনার একটা স্ট্রং মানে জব এক্সপিরিয়েন্স ছিল তার আগে, মানে ওদেরকে ওটার পিছনে একটা লজিক দেখানো ছিল। জি জি, আমার সাথে যেটা হয়েছে, আমার ইন জেনারেল যেটা মনে হয়েছে, এটা ব্যক্তিগত হবে যে কারো যদি একটা আসলে জব কনফার্মেশন থাকে, জব কনফার্মেশন কিভাবে পাবেন সেটা হচ্ছে ডিফারেন্ট টপিক। যদি কারো একটা জব কন্ট্রাক্ট থাকে এবং স্যালারি রিকোয়ারমেন্টটা মিট করে, তাহলে হয়তো বা এলিজিবল। এবং এক্সপ্লেনেশনটা আসলে যদি ভিসা অফিসের উপর ডিপেন্ড করে যে আপনি, এইটা একটা পয়েন্ট, ভিসা অফিসের উপর ডিপেন্ড করে আপনার, বাট আপনার রুল অফ থাম হচ্ছে যে মিল থাকাটাই মানে সেফ সবচেয়ে সেফ। বাকিটা হচ্ছে আপনি কিভাবে কনভিন্স করতেছেন ভিসা অফিসারকে, এটার উপর ডিপেন্ড করে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যখন বাংলাদেশে ভিসা ফেস করি, তখন আমাকে একটা ছোটখাটো কাইন্ড অফ ইন্টারভিউ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ দেওয়া লেগেছিল ভিসা অফিসারের কাছে। তো আমার মনে হচ্ছে সব ক্ষেত্রে কিছু এক্সেপশন থাকে, তো এটাও হতে পারে। আর আরেকটা যেটা জিনিস আমার মনে হচ্ছে, ভাইয়া যেহেতু ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, সো আপনার সাবজেক্টের সাথে ইঞ্জিনিয়ারিং এর একটা টপিক ছিল, বাট আপনার জবটার সাথে ইঞ্জিনিয়ারিং এর একটা ম্যাথ ছিল। সো এটাকে ওরা ক্যাটাগরাইজ না করে একটা জেনারেলাইজ টপিক করে ফেলছে যে ইঞ্জিনিয়ারিং। সেক্ষেত্রে এটা একটা আপনার একটা সাবজেক্ট রিলেটেড হিসেবে ওরা হয়তো ট্রিট করছে, আমার ধারণা আর কি। আর জোনায়েদ ভাইয়ের যেটা ছিল, আপনার তো আসার আগে মনে হয় কয়েক বছরের জব এক্সপিরিয়েন্স ছিল, 3 থেকে 4 বছর। এখন ওই আপনি এবং বাট এই জব এক্সপিরিয়েন্সটা ছিল কিন্তু সফটওয়্যার রিলেটেড, সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিলেটেড। সেক্ষেত্রে যেটা হয় যে তখন ওই আপনার একাডেমিক ডিগ্রির চেয়েও তখন ওই এক্সপিরিয়েন্সটার প্রায়োরিটিটা বেশি ওরা দিয়েছে। আর এইখানে যেমন ব্লু কার্ডের জন্য যে রিকোয়ারমেন্ট বা যে ওদের যে ওয়েবসাইটে যে ইনফরমেশন দেওয়া আছে, সেখানে কিন্তু একটা লাইন স্পষ্ট করে লেখা আছে যে ওই যে 43,056 ইউরো, এইটা কিন্তু আপনার জার্মান যে ফেডারেল এমপ্লয়ি এজেন্সি আছে তাদের কাছ থেকে মাস্ট বি অ্যাপ্রুভড হইতে হবে, যে আপনার ফর ইউর রিকোয়েস্ট ফর এমপ্লয়মেন্ট। তার মানে হচ্ছে আপনি যে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন ওখানে একটা রিকোয়ারমেন্ট থাকে যেটা হচ্ছে স্ট্রেলে বেশরা, এবং বলে যে আপনার মানে হচ্ছে জবের যে রিকোয়ারমেন্ট বা ওখানের যে কাজের পুরো ডিটেলসটা থাকে, একটা ফর্ম থাকে, এবং সেই ফর্মটা জার্মান যে ফেডারেল এমপ্লয়ি এজেন্সি আছে ওদের কাছে পাঠাতে হয়। তারা ওইটা ক্রস চেক করে দেখে যে আপনি যে পড়াশোনা করছেন বা আগে যে জব করছেন, সেইটা এখন আপনি যে জার্মানিতে নতুন জবের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেইটার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে এবং যদি জার্মান ফেডারেল এমপ্লয়ি এজেন্সি যদি অ্যাপ্রুভাল দেয়, তাহলেই আপনি এখানে ভিসার জন্য এলিজিবল হবেন, এবং অস্ট্রেলিয়ার বেহরে আপনাকে বা ফরেন অফিস আপনাকে ভিসা দিবে। যদি ওরা রিজেক্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসাটা পাবেন না। যেমন আমি একটা এক্সাম্পল বলতে পারি, রিসেন্টলি আমি একটা এক্সাম্পল দেখলাম যে একজন সে ইংরেজিতে এখানে মাস্টার্স করছে এবং সে একটা জব কন্ট্রাক্ট পেয়েছে আপনার মার্কেটিং এ, যেটা হচ্ছে তার সাবজেক্ট রিলেটেড না, এবং ওখানে জব যে ডেসক্রিপশন আছে সেখানে তার যে পড়াশোনার সাবজেক্ট ছিল সেটার ডেসক্রিপশনের সাথে বা সেই সাবজেক্টগুলোর সাথে ম্যাচ করে না, এবং ফেডারেল এমপ্লয়ি এজেন্সি কিন্তু তখন নেগেটিভ রিপোর্ট দেওয়াতে ভিসা অফিসার তার ভিসা রিজেক্ট করেছে, তাকে ভিসা দেয়নি। তো সেই বিষয়টাও মাথায় রাখতে হবে, কারণ এখানে আপনার ভিসা প্রসেস করার আগে ওরা কিন্তু আবার এখানে আরবাইটসাম যেটা বলে বা ফেডারেল জব
এমপ্লয়ি এজেন্সি, ওদের কাছ থেকে একটা পারমিশন নিতে হয়, অথবা ওদের কাছ থেকে একটা পজিটিভ রিপোর্ট নিতে হয়। নয়ন ভাই কি আরো কিছু অ্যাড করতে চান এটার সাথে? না, আমি মোটামুটি একমত, তারা এনাফ বলছে। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। আমাদের অনেকগুলা প্রশ্ন আসছে, কিছু কিছু প্রশ্ন আসছে যেগুলো ডিরেক্ট আমাদের ব্লু কার্ডের সাথে যায়। তো এখানে একটা প্রশ্ন আসছে যেটা আপনারা হয়তো ভালো উত্তর দিতে পারবেন, সেটা হচ্ছে যে কোন ফেলোশিপ, ফর এক্সাম্পল পোস্ট ডক্টরেট ফেলোশিপ এর কন্ট্রাক্ট 1-2 বছর থাকলে কি করা যাবে ব্লু কার্ডের জন্য? ফেলোশিপ অথবা ধরেন ডক্টরেট ফেলোশিপ এই টাইপের। এখানে আমি একটু উত্তর দিতে পারি। তো আমার মনে হয় আসলে ফেলোশিপে, যেহেতু ফেলোশিপ, সেটা একটা স্যালারি ডিফারেন্টলি থাকার কথা। যদি সেই স্যালারি রেঞ্জটা পার্টিকুলারলি ব্লু কার্ডের রেঞ্জের সাথে ম্যাচ করে এবং এবং তার জব ডিসক্রিপশনটা যদি ব্লু কার্ডের যে দুইটা ক্রাইটেরিয়ার কথা বললাম, যে MINT অথবা অন্য ক্ষেত্রে হয়, ম্যাচ করে, তাহলে হয়তো এলিজিবল। বাট এইটা একদম ওনার ফেলোশিপটা কোন সাবজেক্টে অথবা কোন ওনার সাথে কিরকমের কন্ট্রাক্টটা, সেটা না দেখে আসলে একদম কমেন্ট করা যাবে না এটা কি এলিজিবল নাকি না। এক্স্যাক্টলি। আপনারা এর সাথে কিছু অ্যাড করবেন? আরেকটা জিনিস, লেটস সে উনি ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করলো এবং ব্লু কার্ডটা পেয়ে গেল, কিন্তু ওনার যেই কন্ট্রাক্টটা, আমরা যেটা জানি যে ব্লু কার্ড সাধারণত 4 বছরের জন্য দেয়, কিন্তু ওনার কন্ট্রাক্টটা যত দিনের, সেই দিনের জন্য উনি ব্লু কার্ড পাবে। লেটস সে যদি ওনার এটা 1 বছরের হয়, তাহলে কিন্তু ওনাকে 1 বছরের জন্য ব্লু কার্ড দিবে, এর বেশি দিবে না। হ্যাঁ, এখানে একটা জিনিস হয়তো আমরা অ্যাড করতে পারি, যেটা হচ্ছে যে জব, আপনি যে জব, এখানে কিন্তু জব কন্ট্রাক্টটাও একটা বড় ব্যাপার। যে জব কন্ট্রাক্ট যদি আপনার 1 বছর হয়, যেটা সৈকত ভাই মেনশন করলো, আপনাকে কিন্তু ততদিনেরই ভিসা দেওয়া হবে। একইভাবে যেরকম স্টুডেন্টস ভিসার মতোই, আপনার মোটামুটি পড়াশোনা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু ভিসা দিবে, তারপরে কিন্তু আর ভিসা দিবে না। তো ওইটাও একটু মাথায় রাখতে হবে আর কি। আবার আরেকটা পয়েন্টও অ্যাড করা যেতে পারে, যে কারো যদি ভিসা আসলে ব্লু কার্ডের মেয়াদ থাকে 3 বছর, তার যদি জব কোনো কারণে টার্মিনেশন হয়ে যায়, তাহলে কিন্তু যেদিন টার্মিনেশন হইলো তার থেকে 3 মাস পর্যন্ত ভ্যালিড থাকবে, তারপর আর ব্লু কার্ডটা ভ্যালিড থাকবে না। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। জি, আমি একটু অ্যাড করি এটার সাথে, এবং এই ক্ষেত্রে আপনার যেই দিন থেকে আপনার জবটা টার্মিনেট হয়ে যাবে, উইদিন 2 উইকস আপনার তখন এটা আউটল্যান্ডার বিউরোতে যে ইনফর্ম করতে হবে যে আই হ্যাভ নো মোর কন্ট্রাক্ট, না হলে ইউ উইল হ্যাভ এ সিচুয়েশন। সো এরকম, এটা আমি যতটুকু জানি যে আপনার ইমিডিয়েটলি আউটল্যান্ডার বিউরোতে ইনফর্ম করতে হবে যে আমার জবটা আসলে টার্মিনেট হয়ে গেছে, এবং এইটা 2 উইকস উইদিন 2 উইকস। ওকে, আমি একটু অ্যাড করতে চাই। আসলে 3 মাস পরে কি হবে সেটা একটা 3 মাস পরে কি হবে, 3 মাস পরে কি হবে, মানে আপনাকে এই যে 3 মাস এক্সট্রা পাচ্ছেন, আসলে এই সময় যদি আপনি জব পেয়ে যান তাহলে তো খুবই ভালো। এখন 3 মাস পরে এটা অনেকের কাছে শুনছি যে বলে যে চলে যেতে হবে আসলে, কিন্তু আসলে যেটা আমরা পাইছি যে আপনাকে এখানে অনেক কিছু কনসিডারেশনে নেওয়া হয়। আসলে দেখা যায় যে সেক্টরে জব খুঁজতেছি, আসলে এই সেক্টরে জব অ্যাভেলেবল কিনা, মানে এটা আসলে অথরিটিটা কিছুটা ডিসাইড করবে যে পরবর্তী আসলে তাকে কতদিন এক্সটেন্ড করবে কি করবে না। তো অনেক কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে তারা ডিসিশনটা দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যতটুকু দেখেছি ঘাটাঘাটি করে, সেক্ষেত্রে আসলে অনেকে 6 থেকে ইভেন যারা বাংলাদেশি না, যারা ফ্রিল্যান্সার আছে, ওদেরকে অনেকে 6 মাসের জব সার্চিং ভিসা, 6 থেকে 1 বছর পর্যন্ত অনেকেই আসলে, আপনি যেভাবে বললেন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, মানে সার্চিং, জব সার্চ করার জন্য একটা সার্টেন টাইমে টেম্পোরারি ভিসার জন্য অ্যালাউ করে ওই সিচুয়েশনটাতে। আমাদের আসলে অনেক প্রশ্ন আসছে, আমি কিছু প্রশ্ন যেগুলা সরাসরি আমাদের ব্লু কার্ড রিলেটেড নেয়ার চেষ্টা করছি। যেমন এখানে একটা প্রশ্ন আসছে যে can I totally discontinue master's program if I get a full-time job offer while studying? এটা হয়তো ডিরেক্টলি আমরা ওইভাবে কাউকে, আমি পার্সোনালি ওইভাবে কাউকে দেখিনি বা আমার পরিচিত না, বাট আপনারা যদি এরকম কোনো আইডিয়া থাকে বা মানে আপনারা নিজেদের আশেপাশে কারো থেকে যদি এরকম কোনো মানে এক্সাম্পল বা অ্যান্সার দিতে পারেন এই প্রশ্নের। আমি কিছু বলি এখানে।
এখন স্টাডিং কি উনি জার্মানিতে করতেছেন কিনা আমার এটা একটা প্রশ্ন। যদি জার্মানিতে হয়, আমরা ধরে নিচ্ছি জার্মানিতে। জার্মানিতেই, তাহলে আমি বলবো যে আগে পড়াশোনা শেষ করেন। জব অবশ্যই আপনার পড়াশোনা শেষ হওয়ার পরে জবে অবশ্যই ঢোকাটা বুদ্ধিমানের কাজ হবে। আগে যেই কারণে আপনার জার্মানিতে আসা, সেই স্টাডিটা শেষ করেন। ইন দ্য লং রান ইট উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউ। সো আপনি আগে স্টাডি শেষ করেন। আর স্টাডি করা অবস্থায় মাস্টার জবের জন্য ট্রাই করা, হ্যাঁ আপনি করতে পারেন। আমার মনে হয় যখন আপনার মাস্টার্স বা ব্যাচেলর একদম শেষ পর্যায়ে, যে আপনার হয়তো 2-3 মাসের মধ্যে মাস্টার্সটা শেষ হয়ে যাবে, ইউ ক্যান ট্রাই। তখন আপনি জব পাইলে হয়তো 1 মাস আগে জয়েন করলেন ডিগ্রি শেষ হওয়ার আগে, যেটা আমি করছি। হ্যাঁ, যেটা আপনার, কিন্তু হ্যাঁ। আমি স্ট্রংলি ডিসএগ্রি করি যে স্টাডি করতে আসছেন জার্মানিতে, এই অবস্থায় আসলে স্টাডি ফেলে দিয়ে জবের জন্য না ট্রাই করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনারা সাথে আরো কিছু অ্যাড করবেন? আমার ওপিনিয়নটা একটু ডিফারেন্ট এখানে। হুম। আসলে অনেকে জার্মানিতে, ইনফ্যাক্ট এরকম একটা কেসে আমি নিজে দেখেছি, বার্লিনের একটা ছেলে আমাদের ইউনিভার্সিটির ওই জিনিসটা হয়েছে, যেখানে হয়তো বা সে বাংলাদেশ থেকে ব্যাচেলর করে আসছে, জার্মানিতে মাস্টার্স করতে আসছে, বা অনেকে মাস্টার্স করে আসছে এখানে আরেকটা সেকেন্ড মাস্টার্স করতে আসছে, হয়তো বা একটা ফিউচার, একটা ভালো লাইফ লিড করার জন্য। যদি ওরকম একটা সিনারিও থাকে যে আমি জার্মানিতে হয়তো লং টার্ম থাকতে চাই, কিন্তু মাস্টার্সটা জাস্ট করতেই চাচ্ছি, এবং আপনি আসলে একটা ভালো একটা জব পান, সেটা হয়তো ব্লু কার্ড ইকুইভ্যালেন্ট অথবা একটা খুব ভালো পার্মানেন্ট কন্ট্রাক্টের একটা জব পান, আমি এটাকে এই রিস্কটা নেওয়াতে কোনো খারাপ কিছু দেখি না আসলে। যদি মাস্টার্স করার আগেই আপনি খুব কোয়ালিফাইড হন জবের জন্য, এবং ধরে নিচ্ছে যেহেতু আপনি একটা জব ফুল টাইম কন্ট্রাক্ট পেয়েছেন, আপনি আসলে খুব ভালো কোয়ালিফাইড। যদি আপনার মাস্টার্সের প্যাশন না থাকে, যে না আমি মাস্টার্স বা পড়াশোনা না করে আমি জব করলে হবে, তাহলে আমি এটাকে খারাপ বলবো না, যে আমার ব্যক্তিগতভাবে যেটা একটা গুড অপরচুনিটি হতে পারে। ওকে, নয়ন ভাই? না, ওনারা দুজন সুন্দর উত্তর দিয়েছেন দুইটার। যে ওকে, আচ্ছা, আমরা দুই রকমেরই ওপিনিয়ন পেলাম। হুম। তারপরে এখানে আরেকটা জিনিস আমার মনে হয় আপনাকে কনসিডারেশনে নিতে হবে, যেটা হচ্ছে যে আপনি হয়তো মুভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আউসল্যান্ডার বেহরে একটা বড় রোল Factor. প্লে করবে। হ্যাঁ, আপনি জব পেয়েছেন, এমনও হয়েছে, আমি পার্সোনালি চিনি যে, যেটা সৈকত ভাইয়ের ক্ষেত্রে হয়তো অনেকটা ইজি হয়েছে, আমি এই প্রশ্নটা তারপরে করতে চাইতাম। এমনও হয়েছে যে আমার পরিচিত একজন আছে, উনি থিসিসের আগে ওনার জব পেয়েছেন, জব কন্ট্রাক্ট পেয়েছেন, সবকিছু ছিল, কিন্তু আউসল্যান্ডার ভারত ওনাকে ভিসা দেয়নি এবং উনি আলটিমেটলি সেই জবটা করতে পারেনি। মানে এখানে আউসল্যান্ডার বেহরে মানে হচ্ছে ফরেন অফিস এবং হচ্ছে এমপ্লয়, মানে আরবাইটসাম, যেটা এখানকার জব অফিস, এই দুইটার ডিসিশন একটা বড় রোল প্লে করে। যেমন সৈকত ভাইয়ের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার হয়নি, কিন্তু আমার পরিচিত একজন আছে যে শুধুমাত্র ওদের কাছে ভিসা পায়নি বা ওদের কাছ থেকে পারমিশন পায়নি, এই জন্য সে থিসিসের আগে জবে জয়েন করতে পারেনি। তো, এটা ভাইয়া মনে হয় আমার স্টেট টু স্টেটও হয়তো এটা ভ্যারি করতে পারে। আমাদের নিডার জ্যাকসনে আমরা অনেকেই, আমি আশেপাশে 3 থেকে 4 জন চিনি যারা অলরেডি কন্টিনিউইং দেয়ার মাস্টার্স এট দ্য সেম টাইম দে আর ব্লু কার্ড হোল্ডার এন্ড ডুইং ফুল টাইম জব। Yeah, I know also someone. সো এটা হয়তো স্টেট টু স্টেট ভ্যারি করতে পারে। আরেকটা জিনিস যেটা বলবো, আমি পুরোপুরি শিওর না, খুব সম্ভবত যদি কেউ ব্লু কার্ড হোল্ডার হয়, সে চাইলে পার্ট টাইম কোন একটা মাস্টার্স অথবা কোনো এডুকেশন করতেও পারে, যদি তার জব অ্যালাউ করে। সো যদি তার এরকম কোনো একটা অপরচুনিটি থাকে যে মাস্টার্স করতেছি, পরে একটা সময় মানে জব কন্ট্রাক্ট পেলাম, পরে কোনো সময় মাস্টার্স করব, সেটাও হতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই হইতেছে আমাদের এখানে। আমাদের আমি পার্সোনালি আমাদের কয়েকটা বড় ভাইকে চিনি আমাদের ডিপার্টমেন্টের, ওনারা অলরেডি মাস্টার থিসিস রানিং ওনাদের, বা অনেকের থিসিসও শুরু হয় না কিন্তু ওনারা জব করতেছেন, এবং ওনাদের যে এমপ্লয়ার কোনো অবজেকশন নাই, ওনাদের বলছে ইটস আপ টু ইউ হাউ ইউ উইল ম্যানেজ। সো ওনাদের মতো পড়াশোনা প্লাস জব দুইটাই একই সাথে কন্টিনিউ করতেছে। বাট যিনি এটা করতেছেন এটা পুরোটা ওনার উপর ডিপেন্ড করতেছে, উনি কিভাবে ম্যানেজ করবেন। এক্স্যাক্টলি। ওকে, একটা প্রশ্ন আসছে, এটাও আপনারা আশা করি এটার উত্তরটা ভালো মতো দিতে পারবেন, যেটা হচ্ছে যে ক্যান আই স্টার্ট ওয়ার্কিং হোয়াইল মাই ব্লু কার্ড ইজ স্টিল নট ফিনিশড বিং প্রসেসড? ওকে, ইয়া,
আচ্ছা, আমার মনে হয় এটা জোনায়েদ ভাই, এটা মনে হয় জোনায়েদ ভাইও বলতে পারবে, সৈকত ভাইও বলতে পারবে, যেটা আপনি ফেস করেছেন আর কি। তারপরে হচ্ছে ডু ব্লু কার্ড রিকোয়ারমেন্ট ইনক্লুড জব এক্সপিরিয়েন্স অফ এনি কাইন্ড? ক্যান আই অ্যাপ্লাই ফর ব্লু কার্ড ইফ আই অলরেডি হ্যাভ এ ফাংশনিং ওয়ার্ক ভিসা? তিনটা আমি প্রশ্ন একটা করেছেন। জি, আমি শুরু করতে পারি। জি। শিওর। প্রথম কথা হচ্ছে যে ওনার যে কোশ্চেনটা আমি যেটা যদি ঠিকমতো বুঝে থাকি, যে উনি হয়তো কোনো একটা ওয়ার্ক কন্ট্রাক্ট পেয়ে গেছেন, এই জন্য আসলে কাজ করতে চাচ্ছেন, কিন্তু ব্লু কার্ড এখন প্রসেসিং হচ্ছে। জি। আপনি ডেফিনেটলি কাজ করতে পারবেন, কারণ আপনার তো একটা লং টার্ম ভিসা আছে। আর এখানে আসলে একটা আমার মনে হচ্ছে একটা খুব কনফিউশন অনেকের মধ্যে আছে। একটা হচ্ছে জার্মানির যে সিস্টেমটা, সেটা হচ্ছে একটা রেসিডেন্ট পারমিট, সেটা হচ্ছে 6 মাসের ভিসা হইতে পারে, স্টুডেন্ট ভিসা হইতে পারে, ট্যুরিস্ট ভিসা হইতে পারে। আর একটা হচ্ছে ওয়ার্ক পারমিট। দুইটা খুবই ডিফারেন্ট জিনিস। যদি আপনার ওয়ার্ক পারমিটটা থাকে, আপনি ব্লু কার্ড হোল্ডার কি হোল্ডার না, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, আপনি জব করার জন্য এলিজিবল। আর যদি ওয়ার্ক পারমিটের যে স্যালারি, আপনি যে পরিমাণ স্যালারি পাচ্ছেন বা যেই সেক্টরটা আছেন, যদি আপনার ব্লু কার্ডের জন্য এলিজিবল হন, তাহলে আপনার কিছু এক্সট্রা বেনিফিট পাবেন। সো প্রথম উত্তরটা হচ্ছে অবশ্যই, যদি আপনি এরকম একটা পরিপূর্ণ ওয়ার্ক কন্ট্রাক্ট থাকে এবং ওয়ার্ক পারমিট থাকে, ব্লু কার্ড যখন প্রস্তুত হচ্ছে, আপনি ডেফিনেটলি কাজ শুরু করতে পারেন। 2 নম্বর প্রশ্ন, যে ব্লু কার্ডে কি কোনো রিকোয়ারমেন্ট থাকে কিনা। অ্যাগেইন, ব্লু কার্ডটা হচ্ছে একটা রেসিডেন্ট পারমিট, এইটার সাথে আসলে কোনো রিকোয়ারমেন্ট নাই, অ্যাটাচ থাকে না। যেটা থাকে ওয়ার্ক পারমিটের সাথে, যেমন আপনি যদি একটা ওয়ার্ক পারমিট থাকে, ওখানে বলা থাকবে আপনি কোন পজিশনের জন্য কাজ করতে পারবেন। সো ব্লু কার্ডে এটা মেনশন করা থাকে না। যদি ওয়ার্ক পারমিটে যেটা মেনশন করা আছে, আপনি সেই কাজটা করেন, তাহলে আপনি লিগালি অ্যালাউড টু ডু দ্যাট। যদি ওয়ার্ক পারমিটের সাথে আপনার জব পজিশনটা মিসম্যাচ না করে, তাহলে সেটা হয়তো বা লিগ্যাল না। আর 3 নম্বর প্রশ্নটা, ইয়েস, যদি আপনার একটা ওয়ার্ক পারমিট আছে, হয়তো ব্লু কার্ডের জন্য এলিজেবল, আপনি ডেফিনেটলি একটা ব্লু কার্ডে আপগ্রেড করতে পারেন। বাট যদি না চান ব্লু কার্ডে আমি আপগ্রেড করব না, আপনি খুব ফাইন, আপনি আপনার ওয়ার্ক পারমিট এবং যে রেসিডেন্ট পারমিটটা দিয়ে আছেন, হয়তো বা ভিসা এক্সটেন্ড করে করে আপনি লম্বা সময়ের জন্য থাকতে পারবেন আসলে। ওকে। যদি নয়ন, সৈকত ভাই বা নয়ন ভাই কিছু অ্যাড করতে চায়। আমি প্রথম প্রশ্নটা যেটা বলছি, ক্যান আই স্টার্ট ওয়ার্কিং while my blue card is still not finished or still not processed? আমার ক্ষেত্রে এক্স্যাক্টলি এটাই হয়েছিল আসলে। আমি যেটা বলছিলাম যে আমি প্রায় 3 মাস আগে আমার জব শুরু করি, ব্লু কার্ড হাতে পাওয়ার আগেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আসলে কি করছিলাম, আমার আসলে তখন স্টুডেন্ট যেই ওয়ার্ক পারমিটটা ছিল, সেটাতে ফরচুনেটলি আমার সেই বছরে পুরা মানে বছরটাই আমি কাজ করি নাই, আমার মাস্টার থিসিস রানিং ছিল, তো আমি কাজ করি নাই, সেগুলো জমা ছিল। তো সেই জমা টাইমটা দিয়ে আমি 2 মাস কন্টিনিউ করছি ফুল টাইম জব। মিন টাইম আমি আমার ব্লু কার্ডটা পেয়ে গেছি। সো ইয়েস, আপনার যদি কোনো ধরনের ফাংশনাল ওয়ার্কিং ভিসা থাকে, আপনি এই মিন টাইম ওইটা দিয়ে কাজ করে দিলেন, প্লাস আপনি যখন ব্লু কার্ডটা পাইলেন ওটাতে শিফট হয়ে গেলেন, করা যায়, ইয়েস অবশ্যই পারবেন। আর জব এক্সপিরিয়েন্সে যেটা, এটা পুরো হচ্ছে নাইস টু হ্যাভ, আপনার পুরো ডিপেন্ড করতেছে আপনার এমপ্লয়ারের উপরে। ও যদি আপনাকে কন্ট্রাক্ট দেয়, ইউ আর অল ফাইন টু ডু জব উইথ ব্লু কার্ড। সো এখানে জব এক্সপিরিয়েন্সটা নাইস টু হ্যাভ, বাট থাকলে ভালো, না থাকলে যে হবে না তা না। আর হ্যাঁ, আর যেটা ভাইয়া বলছেন, আমি 3 নম্বর পয়েন্টটা একদম স্ট্রংলি এটাই যেটা বলছেন ওইটাই আর কি। আপনার যদি ফাংশনাল ভিসা থাকে, আপনি যদি ব্লু কার্ডের জন্য এলিজিবল হন, কেন নয়, আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন ব্লু কার্ডের জন্য। ওকে, নয়ন ভাই কি সাথে আরো কিছু অ্যাড করবেন কিনা? অ্যাড করার তেমন কিছু নাই, কিন্তু লাস্টের পয়েন্টে একটা জিনিস বলা যেতে পারে যে ক্যান আই অ্যাপ্লাই ফর ব্লু কার্ড। ওকে, সো অ্যাপ্লাই করার আগে একটু ভাবতে হবে যে আপনি ওয়ার্কিং ভিসা থেকে ব্লু কার্ডে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এটা আপনি শিওর কিনা। কারণ আপনি ওয়ার্কিং থেকে ব্লু কার্ডে আসতে পারবেন, কিন্তু ব্লু কার্ড থেকে পরে কিন্তু আবার ওয়ার্কিং এ যেতে হ্যাঁ যাবেন না। এটা একটা ভালো পয়েন্ট। হ্যাঁ, শিফট হয়ে গেলে কিন্তু পরে আর শিফট হওয়া যায় না অন্য একটাতে। ওকে, আরেকটা প্রশ্ন আসছে, এটা একটু ট্রিকি প্রশ্ন, বাট আপনারা তিনজনই যেহেতু আইটি রিলেটেড সাবজেক্ট এখন জব করছেন, প্রশ্নটা ওইরকমই, যেটা হচ্ছে যে ইফ সামওয়ান স্টাডিড সাবজেক্ট লাইক এনভায়রনমেন্টাল সায়েন্স বাট হি কুড নট ম্যানেজ সাবজেক্ট রিলেটেড জব, অন দ্য আদার হ্যান্ড হি ইজ he is expert of programming language like Python or R, and someone managed job in data science field. So is he eligible for applying blue card?
আহ, এখানে দুইটা আবারও প্রশ্ন। হ্যাঁ, জি, আবারও এটা একটা খুব সুন্দর কোশ্চেন। এবং যেমন আমার অ্যাডিডাসের কলিগদের কথা বলতে পারি, যে আমার এখানে কিন্তু ডাটা সায়েন্টিস্ট বেশ কয়েকজনকে চিনি, যারা একদম পুরোপুরি হয়তোবা ইকোনমিক্সে পড়াশোনা করেছেন, কোনো কম্পিউটার রিলেভেন্ট সাবজেক্ট নাই। আবার অনেক সফটওয়্যার ডেভেলপারকে চিনি, যে হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট একজনকে আমি চিনি আমাদের অ্যাডিডাসে, যার হচ্ছে এমবিএ ছিল, বাট 1 বছরে সে ট্রেনিং করে প্রোগ্রামিং শিখে তারপরে এখন অ্যাডিডাসের মতো জায়গায় জব করতেছে। তো প্রথম কোশ্চেনটা উত্তরটা হচ্ছে হ্যাঁ, ডেফিনেটলি, যে আপনার যদি অন্য ব্যাকগ্রাউন্ডের একটা ডিগ্রি থাকে, যদি আপনার একটা সফট স্কিলড হন, তাহলে অবশ্যই ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনাকে একটা জব কন্ট্রাক্ট পাইতে হবে, মিনিং আপনাকে একটা ইন্টারভিউ দিয়ে এখানে একটা সফটওয়্যার কোম্পানিতে, অথবা আপনি যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলবেন এরকম একটা পজিশনের জন্য ইন্টারভিউ দিয়ে আপনাকে কোয়ালিফাই করতে হবে, এই একটা জব কন্ট্রাক্ট পেতে হবে, তারপরে আপনি আসলে ব্লু কার্ডের জন্য এলিজিবল হবেন। যদি আপনি খুব ভালো স্কিল প্রোগ্রামার কিন্তু একটা জব কন্ট্রাক্ট এখনো পাননি, তাহলে আসলে ব্লু কার্ডটা এখনো স্টার্ট করা ঠিক হবে না বা সম্ভব হবে না। সৈকত ভাই অথবা নয়ন ভাই যদি সাথে কিছু অ্যাড করতে চান অথবা হুম, সাথে কিছু বলতে চান, যে আসলে এটার যেটা প্রশ্নটা, উনি একটা ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা করছেন কিন্তু জব করতে যাচ্ছেন আরেকটা ব্যাকগ্রাউন্ডে, ব্যাপারটা জি এরকম আর কি। জি, সেক্ষেত্রে উনি ওই যে ব্যাকগ্রাউন্ডে জব করতে যাচ্ছেন সেটাতে উনি জব করতে পারবেন কিনা। এখন এটা আসলে একটা অনেক ধরনের সিচুয়েশন হইতে পারে এখানে, এই পুরোটাই ডিপেন্ড করতেছে ইফ এন্ড ইলস এর উপরে। আপনি পুরোটা ধরেন, আপনার যদি জব কন্ট্রাক্ট, ফর এক্সাম্পল আপনার ডেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আপনার জব কন্ট্রাক্ট আছে, আপনি যদি সেটা দিয়ে ব্লু কার্ডের জন্য এলিজিবল হন, সবগুলো ক্রাইটেরিয়া যদি ফিল আপ হয়, আপনি অ্যাপ্লাই করলেন, আপনার ভিসা অফিসার যদি এটা মেনে নেয়, আপনি ভিসা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। বাট ডিপেন্ড করতেছে, আমি অ্যাগেন বলবো, এটা অথরিটির উপর ডিপেন্ড করতেছে। ওরা যদি আপনার এক্স্যাক্টলি। ভুল ধরতে চায়, চাইলে কিন্তু ধরতে পারবে, যে তুমি আসছো ন্যাচারাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বা এনভায়রনমেন্টাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু ইউ আর গোয়িং টু আইটি ব্যাকগ্রাউন্ড, সো হাউ ইট ম্যাচ, দে ক্যান আস্ক দিস কোয়েশ্চেন অলসো। সো আমি বলবো এটা পুরো অথরিটির উপর ডিপেন্ড করতেছে, এবং আপনি কিভাবে তাদেরকে বোঝানো বা কনভিন্স করার চেষ্টা করতেছেন। বাট ইয়েস, আপনার যদি জব কন্ট্রাক্ট থাকে, অবশ্যই আপনি কেন অ্যাপ্রোচ করবেন না ব্লু কার্ডের জন্য, অবশ্যই অ্যাপ্রোচ করবেন। বাকিটা এখন আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি তাদেরকে কিভাবে, অথরিটিকে কিভাবে কনভিন্স করতেছেন, বা অথরিটি কিভাবে আপনার ব্যাপারটাকে নিচ্ছে, তাদের উপর ডিপেন্ড করতেছে এটা। আর আরেকটা জিনিস অ্যাড করি, যদি ধরেন খুব ওর্স কেসে নয়ন ভাই যেটা সৈকত ভাই যেটা বললেন, যে অথরিটি হয়তো আপনাকে ব্লু কার্ড দিল না, আপনি কিন্তু স্টিল একটা ওয়ার্ক পারমিট নিয়ে, একটা ভিসা নিয়ে এখানে জব করতে পারেন। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, এই ক্ষেত্রে আপনার ব্লু কার্ডই হইতে হবে এমন কোনো কথা নাই, আপনি জব হ্যাঁ, করতে পারেন। হ্যাঁ, সেটাই। মানে জব করতে হলে আপনাকে আসলে যে ব্লু কার্ড থাকতে হবে তেমন কোনো মানে বাধ্যবাধকতা নেই আসলে। আম, এখানে একটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে জব সার্চিং ভিসা রিলেটেড। আপনারা যদি মানে আপনাদের এক্সপিরিয়েন্স থেকে কোনোভাবে হেল্প করতে পারেন বা অ্যান্সার করতে পারেন, যেটা হচ্ছে যে ডু আই হ্যাভ টু শো এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইন ব্যাংক অ্যাকাউন্ট টু গো ফর স্টুডেন্ট ভিসা টু জব সার্চিং ভিসা? জব সার্চিং ভিসার জন্য আপনাদের কি এরকম কোনো এক্সপিরিয়েন্স বা আপনারা আশেপাশে বা কারো কাছ থেকে এভাবে আচ্ছা, জেনেছেন কিনা? আমি যদি কোশ্চেনটা ঠিক মতো বুঝে থাকি, উনি স্টুডেন্ট ভিসায় আছেন এবং স্টুডেন্ট ভিসা থেকে উনি জব সার্চিং ভিসা যেতে যাচ্ছেন, হুম, সেই ক্ষেত্রে তার ব্লক অ্যাকাউন্ট লাগবে কিনা, হ্যাঁ, কারেক্ট? আমারও তাই মনে হচ্ছে। আমি যদি এইটাই প্রশ্নটা হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই ওনার জব সার্চিং এর জন্য ওনার ব্লক অ্যাকাউন্ট দেখাইতে হবে স্টুডেন্ট থাকা অবস্থায়। আপনি যদি আপনার আরবাইটজুকার ভিসা, যেটাকে আমরা জব সার্চিং হুম, ভিসা বলি, আপনার ব্লকে অবশ্যই একটা সার্টেন অ্যামাউন্ট দেখাইতে হবে, না হলে ভিসা এক্সটেন্ড হওয়ার চান্স খুব কম। হুম, হ্যাঁ, তো এখানে আমার একটু এক্সপিরিয়েন্স আছে আর কি। জি, জি, হ্যাঁ, বলেন অবশ্যই। নয়ন ভাই। তো আমার হচ্ছে মাস্টার্স শেষ হয়েছিল আপনার সেপ্টেম্বরে, হ্যাঁ, কিন্তু আমার ভিসাটা ছিল নেক্সট বছরের অক্টোবর পর্যন্ত, মানে 2019 সালে শেষ হয়েছে, 20 2018 সালে শেষ হয়েছে, 2019 সালে সেপ্টেম্বর পর্যন্ত। এখন আমি ওদের কাছে গেলাম, যে বললাম যে আমার তো মাস্টার শেষ হয়ে গেছে, আমি এখন জব পাই নাই। তো এটা হচ্ছে ওরা বললো যে ওদেরকে খুব দ্রুত জানাইতে হয় হুম, হুম, যে আমার মাস্টার শেষ হয়ে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার ইন্টারনালি কিন্তু অটোমেটিক্যালি শুরু হয়ে যায় ওই যে জব সার্চিং বিষয়টা, জি, মানে আপনার মাস্টার শেষ হওয়ার সাথে সাথে। হুম, হুম, তো হচ্ছে তখন আমি বললাম আমার ভিসা তো নেক্সট বছরের অক্টোবর পর্যন্ত আছে, তাই না? তো বললো যে না, তোমার কার্ডে লেখা আছে 2019 সাল পর্যন্ত, 19 সাল অক্টোবর পর্যন্ত, কিন্তু আসলে তোমার মাস্টার শেষ হওয়ার সাথে সাথে এটা 3 মাস পরে ভ্যালিড থাকবে।
তো তখন আমি বললাম, তাহলে আমি কি 3 মাস পর আবার আমার ভিসার জন্য করতে হবে? তা বললো হ্যাঁ করতে হবে, এবং তোমাকে ওই 4,000 ইউরো, মানে আমরা 1 বছরের জন্য আর কি এটা ব্লক দেখাইতে হবে। সো ওনার ক্ষেত্রে আমরা বলবো যে ওনাকে ব্লক করতে হবে। একটু অ্যাড করি, 4,000 ইউরো নিয়ে যেন কনফিউজ না হয়। আমাদের নিদারজাক্সেনে আপনি হাফ ব্লক করতে পারবেন চাইলে। আপনার যে পুরোটাই করতে হবে এমন কোনো কথা নেই। যদি আপনি হাফ ব্লক করেন তাহলে আপনাকে ওই 1 বছরের ভিসা দিবে। এখন অন্যান্য স্টেটে কিভাবে এটা আমরা এক্স্যাক্টলি জানি না, এটা আসলে বলতে পারছি স্টেট টু স্টেট টোটালি vary ভ্যারি করে। করে। ইভেন হ্যাঁ। এটা ভ্যারি করে। মানে এই ব্লক অ্যাকাউন্ট আসলে খুবই একটা কি বলবো যে এটা কনফিউজিং একটা কন্ডিশন। এটা ডিপেন্ড করে পুরাটাই ভিসা অফিসারের উপরে এবং তার ডিসিশনের উপরে। যেমন দেখা গেছে যে আমরা এমনও এক্সপিরিয়েন্স হয়েছে যে সেম ভিসা অফিসার সেম ইউনিভার্সিটি দুইজন স্টুডেন্টের ক্ষেত্রে দুই রকমের, একজনের কাছে ব্লক অ্যাকাউন্ট চেয়েছে, একজনের কাছে ব্লক অ্যাকাউন্ট চায়নি। আর ওনার প্রশ্নটা যেটা ছিল যে আমরা ধরে নিয়েছি যে উনি এইখানে থাকার পরে। এখন আরেকটা যদি এরকম হয় যেটা রিসেন্টলি শুরু করেছে, যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি জব সার্চিং ভিসা এখানে আসবেন, সেটার জন্য কিন্তু আসলে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, সেটা যদি 6 মাসও হয় বা যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে 18 মাস হয়, এই 18 মাস কিন্তু আপনাকে চলতে হবে। তার মানে হচ্ছে ব্লক অ্যাকাউন্টটা কিন্তু আলটিমেটলি সেই টাকাটাই যেটা হচ্ছে আপনার লাইফটা এখানে সিকিউর, মানে আপনার থাকা খাওয়া চলতে ফিরতে, এবং এটা লজিকটা কিন্তু তারা ওইটাই দেখায় যে তোমার লাইফটা এখানে সিকিউর, তুমি এখানে সোশ্যাল হেল্পের জন্য বা অন্য কোনো হেল্প তোমার লাগছে না। এই জন্যই আসলে কিন্তু ব্লক চায়, এবং এটার পসিবিলিটি কিন্তু সব বেশি যে আপনার ব্যাংকে সার্টেন অ্যাকাউন্টের মানি, মানে এটা চাবে এবং চাওয়ার পসিবিলিটিটাই বেশি কিন্তু। আমরা আসলে দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষের দিকে। আমরা আসলে আজকে এখানে শেষ করব। শেষ করার আগে আসলে আপনাদের কাছ থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি যে যারা ফিউচারে ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করবে বা জবের জন্য অ্যাপ্লাই করবে, তাদের জন্য আপনাদের কোনো সাজেশন আছে কিনা? আমরা শুরু করব হচ্ছে জোনায়েদ ভাইয়ের কাছ থেকে। জোনায়েদ ভাই, আপনার সাজেশন কি যারা সামনে ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে অথবা জব খুঁজতে চাচ্ছে, তাদের জন্য আপনার সাজেশন কি? সাজেশন হচ্ছে আমরা বরাবরই যেটা বলে আসছি যে ব্লু কার্ডের জন্য একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছে একটা জব কন্ট্রাক্ট, তারপর হচ্ছে একটা ব্যাচেলর ডিগ্রি। সবচেয়ে ট্রিকিয়েস্ট পার্ট আমি বলবো যারা অ্যাটলিস্ট দেশের জার্মানির বাহির থেকে অ্যাপ্লাই করতে চায়, একটা জব ম্যানেজ করা। আমার এক্সপিরিয়েন্স যেহেতু সফটওয়্যার ইন্ডাস্ট্রি অনেকদিন ধরে আছি, আইটিতে অথবা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জব পাওয়াটা কম্পারেটিভলি সহজ, যদি একটা হয়তোবা এমবিবিএস অথবা অন্য কোনো একটা সেক্টর থেকে। তো আমি শুধুমাত্র মানে আমার ওপিনিয়নটা হবে যে যারা সফটওয়্যার নিয়ে কাজ করতে চান, সেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হোক, ডাটা সায়েন্টিস্ট হোক, অথবা প্রজেক্ট ম্যানেজার হতে পারে, অথবা সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার হতে পারে, তাদেরকে অবশ্যই সেটা জার্মানিতে হোক অথবা বাংলাদেশে হোক অবশ্যই স্কিলড হইতে হবে, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব এক্সপার্ট হইতে হবে। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কি রকমের কাজ হচ্ছে এটা নিয়ে কোনো প্রফেশনাল কোর্স করতে হবে, অনলাইন, নট নেসেসারিলি পেইড কোর্স। আপনার ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। যেমন আমি নিজের কথা যদি বলি, আমার প্রোগ্রামিং শেখাটা পুরোপুরি নিজে নিজে শিখছি, যেহেতু আমার ডিগ্রি ছিল ত্রিপলিতে। তো আমি যেহেতু পেরেছি, যে কেউ আসলে পারতে পারে। এখন অনেক ইনফরমেশন, সবচেয়ে বেশি ইনফরমেশন অ্যাভেলেবল ইন্টারনেটে। যে কোনো সাবজেক্টে যদি স্কিল হইতে চান, সো ওয়ান্স ইউ আর স্কিলড এনাফ, আপনার জব সার্চ শুরু করেন। জার্মানিতে এখন অনেক অনেক ডিমান্ড আইটি বা ইঞ্জিনিয়ারিং এই রিলেটেড সেক্টরগুলোতে জবের জন্য। অ্যাপ্লাই করা শুরু করেন। জব কন্ট্রাক্টটা পাওয়া মানে হচ্ছে ব্লু কার্ডের জন্য আপনি হয়তো বা 80% আগায় গেছেন জার্মানির বাহির থেকে যদি আপনি আসেন। তো আমার আমার কথা বা আমার অ্যাডভাইসটা হবে যে নিজেকে স্কিল ডেভেলপ করা, তারপর হচ্ছে অ্যাপ্লাই করা। এটা শুড বি দি ফার্স্ট স্টেপ। ওকে, অনেক ধন্যবাদ জোনায়েদ ভাই। আমরা যাচ্ছি হচ্ছে সৈকত ভাইয়ের কাছে। হ্যাঁ, আপনার সাজেশন। আমি জুনায়েদ ভাইয়ের সাথে একমত যে স্কিল ডেভেলপ করা, আপনাকে আপনার জব পাইতে হলে আসলে স্কিলটাই আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার। সো আপনি স্কিল কিনা এবং ওই জবটার জন্য এলিজিবল কিনা এবং আপনার এমপ্লয়ার মনে করতেছে কিনা আপনাকে দিয়ে কাজটা করা যাবে কিনা। সো পুরোটাই ডিপেন্ড করতেছে আপনি স্কিলটাকে কিভাবে বিল্ড আপ করতেছেন বা আপনার স্কিলটা কতটা ম্যাটার্স ফর দিস
পার্টিকুলার পজিশন। সো অবশ্যই আপনি যদি স্টুডেন্ট থাকা অবস্থাতে আপনি একটা গোল সেট করেন যে ওকে আমি ডেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যাব, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যাব, অথবা আমি সফটওয়্যার টেস্টিং ব্যাকগ্রাউন্ডে যাব, ওইভাবে যদি আপনি প্রিপারেশন নিতে থাকেন, একটা ফিউচার প্ল্যান থাকে, লাইক আমার 6 মাসের গোল, আমি 6 মাস পরে এই জিনিসটা আমি একটু এক্সপার্ট হইতে চাই, এবং আমার যখন ডিগ্রিটা শেষ হয়ে যাবে, মাস্টার ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রি, আমি যেন তখন সরাসরি আমি এরকম ফিল না করি যে আমি স্কিল না, বা আমি একটু ল্যাকিংস আছে আমার, এরকম যেন না হয়। সো স্কিল যতটুকু ডেভেলপ করা যায়, এইটা প্রাইমারি ফোকাস হবে আপনি একটা জব ম্যানেজ করার জন্য। আর আপনি যদি জব পেয়ে যান, বা আপনার যদি একটা জব কন্ট্রাক্ট থাকে, আমি মনে করি যে ইউ আর অল রেডি টু গো ফর এ ব্লু কার্ড বা হোয়াট এভার, ওর ওয়ার্কিং ভিসা। সো আমার মনে হয় এটাই, যে আপনাকে একটু নিজের কষ্ট করতে হবে, একটু স্কিলটা বিল্ড আপ করতে হবে, দ্যাটস ইট। অনেক ধন্যবাদ সৈকত ভাই। আমরা যাব হচ্ছে সবশেষ নয়ন ভাইয়ের কাছে। ওনাদের সাথে একমত, শুধু আমি এক্সট্রা এটুকু বলতে পারি যে আপনি চিন্তা করবেন আসলে ব্লু কার্ড নিবেন কি নেবেন না। মানে জব পাইলেও তো থাকতে পারতেছেন, এখন ব্লু কার্ডের যে এক্সট্রা ফ্যাসিলিটিস আছে এটা আসলে আপনার দরকার কিনা। যদি আপনার দরকার হয় তাহলে নিবেন, না হলে তো আমার দরকার নাই এখানে যাওয়ার। তো অন দ্য আদার হ্যান্ড আপনাকে ওনারা যেটা বললেন, আসলে জব ম্যানেজ করাটা ইম্পর্টেন্ট, স্কিল ডেভেলপমেন্টটা ইম্পর্টেন্ট। আমি অনেক জি আরেকটা পয়েন্ট অ্যাড করি সবার sure. শেষ করার আগে। এই কোশ্চেনটা আসলে আমি ব্যক্তিগতভাবে অনেকের কাছে পেয়ে থাকি যে হয়তোবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা না, হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা নার্স অথবা অথবা অন্য কোনো প্রফেশনে আছেন, তারা কিভাবে কাজ করতে পারেন। প্রথম কথা হচ্ছে স্কিল লাগবেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রি না হয়ে অন্য কোনো ইন্ডাস্ট্রি জব খুঁজতে চান, ফর এক্সাম্পল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাংলাদেশে খুব ভালো একজন স্কিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জার্মানিতে জব খুঁজতে চাচ্ছে, তাহলে স্কিল ডেভেলপের পরে আমার সাজেশন হবে জার্মান একটা মিনিমাম লেভেল শিখে আসা, হয়তো A2 লেভেল অথবা পারলে B1 লেভেল বাংলাদেশ থেকে। যদি কোনো একটা স্কিলড লোক যে কোনো সেক্টরে এবং জার্মান বেশ ভালো একটা প্রফিসিয়েন্সি থাকে, তাহলে জার্মান মার্কেটে আপনি অনেক আগায় থাকবেন যে কারো কাছ থেকে। ওকে, অনেক ধন্যবাদ আপনাদের সময়ের জন্য। আমরা অনেক ভালো ভালো সাজেশন এবং অনেক ইনফরমেশন যেগুলো হয়তো আমাদের জানা ছিল না, বা অনেকেই জানার সুযোগ হয়নি, আজকের আপনাদের এই আলোচনা থেকে জানতে পেরেছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করব আপনাদের সাথে এই ধরনের আড্ডা আরো আয়োজন করার, এবং আশা করি আপনাদেরকে পাশে পাবো। যারা দর্শকরা এতক্ষণ ধরে আমাদের এই আড্ডায় ছিলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আগামীকালকে আমরা কথা বলবো হচ্ছে স্পাউস ভিসা নিয়ে অথবা ফ্যামিলি রিউনিয়ন ভিসা নিয়ে, আগামীকাল বিকাল 4টায় ঠিক একই টাইমে আমাদের এই জার্মান প্রবাসের এই আড্ডায় আমরা চেষ্টা করব স্পাউস ভিসা নিয়ে সব ধরনের প্রশ্নের উত্তর দিতে। আজকেও আমরা অনেক প্রশ্ন পেয়েছি, অনেকের হয়তো সময় স্বল্পতার জন্য অনেকের অনেক প্রশ্নের উত্তর দিতে পারিনি। আমরা চেষ্টা করব কমেন্টসে তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর কিছু কিছু বেসিক প্রশ্ন আসছে যেগুলা হয়তো আমরা অলরেডি আনসার দিয়ে দিয়েছি, অথবা আমাদের আগের আড্ডায় জার্মান প্রবাসের যে আগের আড্ডাগুলো ছিল সেখানে আমরা ব্যাচেলর নিয়ে আমরা একটা আড্ডা সেশন ছিল, মাস্টার্স নিয়ে, জব সার্চিং ভিসা নিয়ে, এই আমরা ডিফারেন্ট টপিক নিয়ে অলরেডি আমাদের অনেকগুলো আড্ডা হয়ে গেছে, এবং সেই আলোচনাগুলো পাবেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে। এবং আমাদের আজকের এই ভিডিওটাও আমরা খুব শীঘ্রই ইউটিউবে, যারা দেখতে পারেননি তাদের জন্য আমরা ইউটিউবে দিয়ে দিব। আর এছাড়াও আপনাদের যে কোনো কোয়েরির জন্য আমাদের জার্মান প্রবাসের ফেসবুক গ্রুপ, এছাড়াও ফেসবুক পেজ এবং আমাদের জার্মান প্রবাসী .com ওয়েবসাইট আছে, আপনারা চাইলে সেখানে আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং ডেফিনেটলি আপনাদের প্রশ্নের উত্তর পাবেন। বাট আপনাদের এই যে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া হয়ে গেছে, বা ডিটেলস আজকে যেরকম আমরা ডিসকাস করেছি, এইভাবেই আমরা ওখানে ডিটেলসে ডিসকাস করা হয়েছে অলরেডি। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা একটু সময় নিয়ে জাস্ট একটু ঘাটাঘাটি করে একটু দেখেন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তা না হলে আমাদের গ্রুপে আপনারা যে কোনো সময় প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। সো সবাইকে আবারও অনেক ধন্যবাদ। কথা হচ্ছে আগামীকালকে বিকাল 4টায় আবার একই সময়ে একই প্ল্যাটফর্মে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আনিস ভাই এবং বিসাগের সবাইকে ধন্যবাদ যে আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য, যাতে আমরা কোনোভাবে সাহায্য যদি করতে পারি সেরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ।
সেটা আমাদের সেম কথাই যে জার্মান প্রবাসী বিসাক আমাদেরকে কথা বলে বা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ফিউচারে আমরা যখন কোনো ধরনের সাহায্য দরকার হবে বা আমরা অলওয়েজ রেডি টু হেল্প, নো প্রবলেম। থ্যাংক ইউ Yeah. নয়ন ভাই, থ্যাংক ইউ। ভালো Thank you, থাকবেন ভাই। সবাই। ভালো থাকবেন।